গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 1 মে শুক্রবার। আজকের সন্ধ্যার সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো কাছাড় জেলার কালাইন এলাকায় এলপিজি সিলিন্ডার সরবরাহ নিয়ে চরম বিশৃঙ্খলা ও দুর্নীতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ গ্রাহকরা। অভিযোগের কেন্দ্রবিন্দুতে কালাইন ইন্ডিয়ান সার্ভিস গ্যাস এজেন্সি। স্থানীয়দের অভিযোগ, নিয়ম মেনে গ্যাস বুকিং করার পরও অধিকাংশ গ্রাহক সিলিন্ডার পাচ্ছেন না, অথচ মোবাইলে ডেলিভারি সম্পন্ন হওয়ার মেসেজ পৌঁছে যাচ্ছে। বাস্তবে বহু গ্রাহকই কোনো সিলিন্ডার গ্রহণ করেননি বলে দাবি করেছেন। গ্রাহকদের আরও অভিযোগ, এই সিলিন্ডারগুলো পরবর্তীতে খোলা বাজারে 2 থেকে 3 হাজার টাকায় বিক্রি হচ্ছে। ফলে বড় প্রশ্ন উঠছে, এজেন্সি থেকে সিলিন্ডার বাইরে না গেলে কালোবাজারিদের হাতে এত সিলিন্ডার পৌঁছাচ্ছে কীভাবে? গ্রাহকদের না দিয়েই কীভাবে ডেলিভারি দেখানো হচ্ছে? অনেকের মতে এই ঘটনায় এজেন্সির ভিতরের কিছু অসাধু কর্মীর যোগসাজশ থাকতে পারে। এদিকে গ্যাসের আশায় ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও অধিকাংশ মানুষকে খালি হাতে ফিরতে হচ্ছে। অভিযোগ রয়েছে, অবৈধভাবে অগ্রিম টাকা নিয়ে টোকেন দেওয়া হলেও সেই টোকেন নিয়েও দিনের পর দিন ঘুরেও সিলিন্ডার মিলছে না। রান্নার গ্যাসের মতো অত্যাবশ্যকীয় পরিষেবার অভাবে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সমস্যায় পড়েছে অসংখ্য পরিবার। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই কালাইন ইন্ডিয়ান গ্যাস এজেন্সি সার্ভিসের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রাহক ও সচেতন মহল অবিলম্বে নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পরবর্তী খবর, ভেরিফিকেশন। গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সতর্ক কমিশনের। ভোট গণনা কেন্দ্রগুলো এবার হবে নিশ্চিদ্র দুর্গ। বহিরাগতদের হাঙ্গামা প্রতিহত করতে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করল নির্বাচন কমিশন। 4 মে গণনা কেন্দ্রে ঢুকতে গেলে পেরোতে হবে ত্রিস্তরীয় পরিচয় যাচাই পর্ব। ইভিএমের নিরাপত্তায় কড়া ব্যবস্থার কথা ঘোষণা করল কমিশন। এ মর্মে এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, মোট 3টি ধাপে পরিচয়পত্র যাচাই করা হবে। প্রথম ও দ্বিতীয় ধাপে ম্যানুয়ালি চেক করা হবে পরিচয়পত্র। তৃতীয় ধাপে ফেরতে হবে কিউআর কোড ভেরিফিকেশন। শেষ পর্যায়ে আইডি কিউআর কোডে স্ক্যান করার পরই গণনা কেন্দ্রে প্রবেশের গ্রিন সিগন্যাল মিলবে। রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, গণনা কর্মী, প্রার্থী, নির্বাচনী এজেন্ট সকলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন আধিকারিক ও রিটার্নিং অফিসারদের এই ব্যবস্থা কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। গণনা কেন্দ্রের প্রবেশ নিয়ন্ত্রণ করতে নির্ধারিত চেক পয়েন্টগুলিতে প্রশিক্ষিত কর্মী মোতায়েন করার নির্দেশও দেওয়া হয়েছে কমিশনের তরফে। বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, কাউন্টিং সেন্টারের নিরাপত্তা নিয়ে অভিযোগ এসেছে। আমি বিভিন্ন কাউন্টিং সেন্টারে যাব নিজে খতিয়ে দেখতে। আমাদের প্রতিনিধিরা খোঁজ খবর নিচ্ছে, প্রয়োজনে নিরাপত্তা আরও বাড়ানো হবে। পরবর্তী খবর, ভেঙ্গে পড়া ভাঙ্গারপাড় রঙ্গর সংযোগী হারাং নদীর উপর ফুটব্রিজ দ্রুত নির্মাণ এবং বর্তমানে যাতায়াতের জন্য বিহিত ব্যবস্থা গ্রহণ এবং বেহাল শিলচর কালাইন সড়ক দ্রুত সংস্কার করতে কাছাড়ের জেলা আয়ুক্তের কাছে একটি স্মারকপত্র দিলেন বড়খলার কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালওয়ার ও ভুবনেশ্বর নগর শ্রীকোনা জেলা পরিষদ সদস্যা ফরিদা পারভিন লস্কর সহ কংগ্রেসের এক প্রতিনিধি দল। স্মারকপত্র দিয়ে সংবাদ মাধ্যমে ডক্টর কালওয়ার বলেন, ভাঙ্গারপাড় রঙ্গর সংযোগী ভেঙ্গে পড়া হারাং নদীর উপর ফুটব্রিজ দ্রুত নির্মাণ করতে ভুবনেশ্বর নগর শ্রীকোনা জেলা পরিষদ সদস্যকে সঙ্গে নিয়ে কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত রাজীব রায়ের সঙ্গে দেখা করে একটি স্মারকপত্র দিয়েছে। স্মারকপত্র পেয়ে দ্রুত ভেঙ্গে পড়া হারাং সেতু ও শিলচর কালাইন সড়ক মেরামতের আশ্বাস দেন অতিরিক্ত জেলা শাসক। উল্লেখ্য, গত রবিবার রাতে আচমকা ভেঙ্গে পড়ে ওই সেতুটি। এতে বৃহত্তর রঙ্গর এলাকার মানুষ বিপাকে পড়েন। এমনকি স্কুল কলেজের পড়ুয়া সহ হাসপাতালে আসা যাওয়া রোগীদের যাতায়াতে বিঘ্ন ঘটে। তাই দ্রুত সেতুটি নির্মাণের জোরালো দাবি জানান তারা। পরবর্তী খবর, মরণ ফাঁদে পরিণত উজানকুপা বাটির কুপা সহ হাইলাকান্দি শিলচর রোড, নাজেহাল জনগণ। হাইলাকান্দি শহর সংলগ্ন একাধিক গুরুত্বপূর্ণ পূর্ত সড়কের বেহাল দশা চরমে পৌঁছেছে। গর্তে পড়া রাস্তা ও বৃষ্টির জমা জলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত পথচারী ও যানবাহন চালকেরা। সবচেয়ে খারাপ পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বেসিক চৌরঙ্গীর 6 নম্বর জাতীয় সড়কের বাইপাস থেকে উজানকুপা বাটিরকুপা পূর্ত সড়ক এবং আসামমালা প্রকল্পের অধীন হাইলাকান্দি শিলচর রোডের
সামারিকুনা থেকে গাছতলা পর্যন্ত অংশে। জানা গেছে উজানকুপা বাটিরকুপা সড়কের মরহুম পীর বল্লুক শাহ মামুর রওজা সংলগ্ন এলাকায় কয়েকশো মিটার জুড়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সেখানে জল জমে পুকুরের আকার ধারণ করছে, ফলে চলাচল অসম্ভব হয়ে পড়েছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে হাইলাকান্দি শিলচর রোডের অবস্থাও সমানভাবে শোচনীয়। আসামমালা প্রকল্পের কাজ অসম্পূর্ণ থাকায় রাস্তার বিভিন্ন অংশে জল ও কাদা জমে রয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর মেডিকেল কলেজ, আইআইটি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে এবং প্রায়ই ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে ক্ষোভে ফুঁসছে স্থানীয় সচেতন মহল। বিষয়টি নিয়ে হাইলাকান্দি জেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের প্রতিনিধি তথা আইনজীবী আব্দুল হোসেন চৌধুরী পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি একটি স্মারকপত্র প্রদান করে অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানান। তার সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা বাহারুল ইসলাম বড়ভূইয়া, জিপি সভানেত্রীর প্রতিনিধি আব্বাস উদ্দিন লস্কর সহ অন্যরা। পরে এক সাংবাদিক সম্মেলনে প্রতিক্রিয়া জানিয়ে আব্দুল হোসেন চৌধুরী বলেন, বিভাগীয় কর্মকর্তাদের চরম অবহেলার ফলে সড়কগুলোর এই দুরবস্থা। সাধারণ মানুষের দুর্ভোগ আর সহ্য করা হবে না। আগামী এক সপ্তাহের মধ্যে গর্ত ভরাট করে রাস্তা চলাচলের উপযোগী করতে হবে, নচেত সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। অপরদিকে আইকনিক ফাইন্যান্স কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করল পুলিশ। প্রতারণার অভিযোগে ধৃত আইকনিক ফাইন্যান্স সলিউশন নামে বেসরকারি অর্থকারী সংস্থার কর্মকর্তা জয়দীপ দত্তকে গ্রেফতারের পর পুলিশ বৃহস্পতিবার তার পত্নী অনুরাধা দেবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। জানা গেছে শিলচর থেকে পুলিশের একদল এদিন হাইলাকান্দিতে গিয়ে জয়দীপের আস্তানা থেকে অনুরাধাকে আটক করে নিয়ে আসে। বর্তমানে তাকে সদর থানায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। অনুরাধা সম্পর্কে জানা গেছে তিনি পেশায় একজন শিক্ষিকা। প্রসঙ্গত, জয়দীপের বিরুদ্ধে যারা আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন তাদের বক্তব্য, তারা তাদের প্রাপ্য চাইতে গেলে অনুরাধা উল্টে নানা হুমকি দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখাতেন। গত মঙ্গলবার কাটাখাল রেল স্টেশনে জয়দীপকে পাকড়াও করার পরও অনুরাধা তাদের নানাভাবে ভয় দেখান। এমনকি জয়দীপকে যখন মোহনপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়, তখন সেখানে পৌঁছেও অনুরাধা অভিযোগকারীদের একজনকে নিগৃহীত করেন। তাদের সন্দেহ জয়দীপের আর্থিক প্রতারণার কারবারে অনুরাধাও জড়িত রয়েছেন। এদিকে জয়দীপ ধরা পড়ার পর বিভিন্ন স্থান থেকে আরও বহু লোক তার কাছে অর্থলগ্নি করে প্রতারিত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এসবের পাশাপাশি শ্রীকুনা প্রথম খণ্ডে জয়দীপের হোয়াইট হাউস সাদৃশ্য প্রাসাদও বর্তমানে হয়ে উঠেছে প্রতারিতদের আলোচনার এক বড় বিষয়বস্তু। শ্রীকুনা এলাকার প্রতারিতরা জানিয়েছেন, আর্থিক প্রতারণার পর বছর দেড়েক আগে জয়দীপ তার বাড়ি ছেড়ে সপরিবারে হাইলাকান্দিতে পালিয়ে যাওয়ার পর তার সঙ্গে গোপন যোগাযোগে এলাকার একাংশ মাফিয়া দালাল ওই বাড়ি বিক্রি করিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। জানা গেছে এই মাফিয়া দালালদের দুজনের দিকেও নজর রয়েছে পুলিশের। সন্দেহ করা হচ্ছে জয়দীপের অর্থকারী প্রতারণার কারবারেও এদের সংযোগ থাকতে পারে। পরবর্তী খবর, ধর্ষণের ফলে তৈরি হওয়া অবাঞ্ছিত মাতৃত্ব কারো উপর জোর করে চাপিয়ে দেওয়া যায় না। গর্ভপাতের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে খুদ নির্যাতিতা এবং তার অভিভাবকরাই। এই স্পর্শকাতর বিষয়ে তাদের সঠিক পথ দেখাতে সাহায্য করবেন এইমসের মতো চিকিৎসা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা। একটি মামলার শুনানিতে ঠিক এমনই ইঙ্গিত দিল দেশের সর্বোচ্চ আদালত। ধর্ষণের শিকার হওয়া শিশুদের ক্ষেত্রে গর্ভপাতের নির্দিষ্ট সময়সীমা সংক্রান্ত আইনে বদল আনা কি সম্ভব, এ নিয়েও কেন্দ্রকে চিন্তাভাবনার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। 15 বছরের এক ধর্ষিতা কিশোরীর 30 সপ্তাহের গর্ভাবস্থা শেষ করার অনুমতি সংক্রান্ত মামলায় এই ঐতিহাসিক পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। আদালত আরও জানিয়েছে, নির্যাতিতার উপর শারীরিক ও মানসিক যে ট্রমা গিয়েছে তা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এদিন অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি ব্যাখ্যা করে বেঞ্চের পর্যবেক্ষণ, এটি 15 বছরের একটি শিশুর অবাঞ্ছিত গর্ভাবস্থা, কারোর উপর জোর করে গর্ভাবস্থা চাপিয়ে দেওয়া যায় না। ভাবুন তো, ওই মেয়েটির এখন পড়াশোনা করার বয়স, অথচ আমরা তাকে মা হতে বাধ্য করছি। এই ঘটনায় ওই শিশুটি যে যন্ত্রণা এবং লাঞ্ছনার মধ্যে দিয়ে গিয়েছে সেটা একবার কল্পনা করুন।
আদালতের মতে যদি গর্ভপাতের ফলে মায়ের স্থায়ী কোনো শারীরিক ক্ষতির সম্ভাবনা না থাকে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল তার পরিবারেরই থাকা উচিত। বর্তমানে ভারতের আইন অনুযায়ী গর্ভপাতের একটি নির্দিষ্ট সময়সীমা 20 থেকে 24 সপ্তাহ রয়েছে, কিন্তু ধর্ষণের শিকার হওয়া মহিলাদের ক্ষেত্রে এই সময়সীমা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। কেন্দ্রের কাছে সুপ্রিম কোর্টের আর্জি, ধর্ষণের মামলায় সময়সীমার এই বাধা তুলে দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হোক। বিচারপতিদের কথায় আইন হওয়া উচিত প্রবহমান এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো। ধর্ষণের ক্ষেত্রে গর্ভপাতের কোনো নির্দিষ্ট সময়সীমা থাকা কাম্য নয়। এদিনের শুনানিতে এইমসের পক্ষ থেকে অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য বাটি কিছু ডাক্তারি সমস্যার কথা তুলে ধরেন। তিনি জানান, কিশোরীটি বর্তমানে 30 সপ্তাহের অন্তঃসত্ত্বা এবং ভ্রূণটি এখন জীবিত অবস্থায় রয়েছে। এই অবস্থায় গর্ভপাত করলে কিশোরী মায়ের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা বা শারীরিক জটিলতা তৈরি হতে পারে। এইমসের তরফে দত্তক নেওয়ার বিকল্প প্রস্তাবও দেওয়া হয়। তবে আদালত তার অবস্থানে অনড় থেকে জানায়, চিকিৎসকরা কেবল ঝুঁকির কথা বুঝিয়ে দেবেন, কিন্তু সিদ্ধান্ত নেবে পরিবারই। উল্লেখ্য, গত 24 এপ্রিল বিচারপতি বিবি নাগারত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার একটি বেঞ্চ এই 30 সপ্তাহের গর্ভাবস্থা শেষ করার অনুমতি দিয়েছিল। সেই প্রসঙ্গ টেনেই এদিন ফের ব্যক্তিগত স্বাধীনতা এবং মানসিক স্বাস্থ্যের উপর জোর দিল সুপ্রিম কোর্ট। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।